প্রতিদিন আইটেম থাকে, আইটেম তো কোনোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে, বাট আইটেম যে টপিকের উপরে ওই টপিকের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না। হঠাৎ করে ইংলিশ কঠিন টার্মগুলো দেখলে মনে হচ্ছে এত কঠিন ইংলিশ বা অ্যানাটমি আমার জন্য না। বাংলা মিডিয়াম থেকে এসে বইগুলো খুব কঠিন মনে হচ্ছে। কীভাবে অ্যানাটমি গুছিয়ে পড়বো, কীভাবে অ্যানাটমি বুঝে পড়বো তা বুঝতে পারছি না। পড়তে বসতে মাথা ঘোরায়, টপিকগুলো বুঝে পড়তে পারছি না। কীভাবে গুছিয়ে পড়বো, কীভাবে বুঝে পড়বো, এই টপিকগুলো নিয়ে আমাদের সাধারণত মেডিকেল লাইফে যখন প্রথম ক্লাস শুরু হয় ফ্রেশারদের মাথায় এসে থাকে। তো এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব কিভাবে শুরু থেকে অ্যানাটমি গুছিয়ে পড়া যায়, এবং সাথে সাথে যাদের কিছু মাস পরে প্রফ তাদের জন্য থাকছে কিভাবে তারা খুব সুন্দর করে প্রফের জন্য অ্যানাটমি প্রিপারেশনটা নিতে পারে। তো প্রথমে আমরা ফ্রেশারদের নিয়ে কথা বলবো এবং এরপর আমরা প্রফ এক্সামিনারদের নিয়ে কথা বলবো। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ভিডিওতে আমরা 3টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় কিভাবে পড়বো, দ্বিতীয় বিষয় কিভাবে গুছাবো এবং মুখস্থ করবো, এবং তৃতীয় বিষয় কিভাবে আমরা টাইম ম্যানেজ করব। প্রথম সমস্যা সেটা হচ্ছে আমরা যখন আইটেমের আগে সময় পাই ওই সময় খুব কনসেপ্ট ক্লিয়ার করে খুব ডিটেলস আমরা করি না, কোনোভাবে আইটেমটা ক্লিয়ার করে ফেলি। তো সমস্যা যেটা হয়, আইটেমটা ক্লিয়ার হয়ে গেল কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। তো দেখা যায় বড় বড় পরীক্ষাগুলোর আগে, টার্মের আগে অথবা প্রফের আগে বোঝা যায় যে আসলে কতটা পড়া বাকি, কারণ আমি প্রথম থেকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়িনি। এখন এই কনসেপ্ট আমি কিভাবে ক্লিয়ার করব। তো কিভাবে পড়বোতে আমি প্রথমে বলবো সেটা হচ্ছে শুরুতে যখন একটা টপিক আমরা একদম নতুন পড়ছি, বা যখন ধরেন আমরা লাংস এখন নতুন পড়বো, হ্যাঁ, তো আমরা কি করি মাঝে মাঝে ইউটিউবে ক্লাস শুরু করি অথবা ক্লাসের লেকচারগুলো শুনি। লেকচার শুনে যখন নিজে পড়তে বসবো তখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে একটা 3D অ্যানিমেশন দেখে নিতে পারি। ধরেন আমি লাংস পড়বো, হ্যাঁ, এখন ইউটিউবে কিন্তু অনেক 3D অ্যানিমেশন ভিডিও আছে। তো ওখান থেকে যদি আমি 3D ভিউটা দেখতে পারি অথবা আমি যদি কলেজের ভিসারাটা দেখতে পারি তাহলে কি হবে, আমি কোনো কিছু জানি না লাংস নিয়ে, বাট স্টিল ভিসারা দেখার কারণে অথবা কোনো 3D বুক দেখার কারণে বা 3D ভিডিও দেখার কারণে আমার টপিকটা নিয়ে ইন্টারেস্ট জমবে। আমি আর জানতে চাইবো আচ্ছা লাংস নিয়ে আর কি কি পড়া যায়। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, এরপর 3D বুকটা দেখার পরে আমরা নিজেরা একটু চেষ্টা করি বইটাতে কি কি টপিক আছে। অবশ্যই প্রথম আমাদের কঠিন লাগবে, বুঝবো না, তখন আমরা ইউটিউবে বিভিন্ন খুব ইজি ওয়েতে ব্যাখ্যা করা আছে, যেমন আমাদের সবার প্রিয় চন্দনা সরকার ম্যামের ক্লাস থাকে, যেটা আমরা শুরুতে সবাই করি, এটা করতে পারি। কিন্তু প্রথমেই হচ্ছে এরকম ডিটেলস ক্লাস যদি আমরা করি না বুঝতে পারি, যার কারণে আমাদের ইন্টারেস্টটা বাড়াতে আমরা 3D অথবা ভিসেরা দেখে নিতে পারি। এরপর আসি দ্বিতীয় টপিকে, সেটা হচ্ছে আমরা তো আইটেম দিয়ে দিব, কিন্তু আইটেম অলওয়েজ আমরা ক্লিয়ার রাখবো। কিন্তু যখন এরকম হয় যে আইটেমের আগে আমি ফুল কনসেপ্ট ক্লিয়ার করিনি, আমি মেইন বুক পড়িনি, অথবা আমি জানি যে আমার বেসিকে কিছু ঘাটতি আছে, তো আমি যেটা করব সেটা হচ্ছে খাতায় নোট ডাউন করে রাখবো যে স্টোমাক আইটেম দিলাম, আইটেম ক্লিয়ার, বাট আমার কনসেপ্ট ক্লিয়ার না। তো এখন যখন আমার বাকির খাতায় টপিকগুলো জমা থাকবে, আমাদের মাথায় চিন্তা থাকবে যে আচ্ছা আমার তো এখনো অনেক কিছু পড়া বাকি। তো যখন আমার সময় থাকবে ওই বাকির খাতা থেকে যে কোনো একটা টপিক আমরা ডিটেলস পড়তে পারি। এখন ডিটেলস কীভাবে পড়বো, ওই যে ফার্স্টে আমরা ভিসেরা অথবা 3D একটা ছবি দেখবো, এরপর আমরা স্যার ম্যামদের লেকচার ইউটিউবে পছন্দ মতো ক্লাস দেখে বুঝে এরপর আমরা পড়া শুরু করবো। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন একটা টপিক ভালো মতো বুঝেছি, কীভাবে স্টোমাকে কি সারফেস আছে, কি বর্ডার আছে, অথবা লাংসের মধ্যে লাংসের লাইনিং কি, লাংসের ফ্লুরা কয়টা পার্ট, এই সব টপিক যখন আমাদের পড়া শেষ আমি বুঝে গিয়েছি, তখন আমরা আমাদের একটা ফ্রেন্ডকে পড়াটা বুঝিয়ে দিব বা ডেমো দিব। ডেমো দেওয়া খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এসএসসি এইচএসসিতে কখনো ভাইবা ফেস করিনি, কিন্তু মেডিকেলে এসে আমাদের প্রতিদিন আইটেম দিতে হচ্ছে, যেটা ভাইবাতে হয় ম্যাক্সিমাম টাইম, এবং প্রফেও আমাদের ভাইবা দিতে হচ্ছে। তো আমি যদি ভালো করে বুঝি কিন্তু আমি জিনিসটা বুঝাতে পারছি না বা আমি বলতে পারছি না, তার মানে হচ্ছে আমার ভাইবাতে আমার প্রিপারেশন অনুযায়ী পারফরমেন্সটা ভালো হবে না। তো যার কারণে যখন আমরা একটা টপিক ভালো মতো বুঝবো পড়বো তখন আমরা বেশি করে ফ্রেন্ডদেরকে ডেমো দিব, এতে বন্ডিং ভালো হবে ফ্রেন্ডের সাথে এবং নিজের প্রেজেন্টেশনের স্কিলটা অনেক ভালো হবে। তো এখানে বুঝার পর বারবার ডেমো দেওয়া অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড ফ্রেন্ডরা যখন জিজ্ঞেস করবে যে এটা কেন হয়েছে, ওইটা কেন হয়েছে, তখন যদি অ্যান্সার করতে পারো তার মানে হচ্ছে তোমার কনসেপ্ট খুব ভালো মতো ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসি, এ তো গেল কিভাবে পড়বো। মেডিকেলের সবচেয়ে বড় সমস্যা কিভাবে মুখস্থ করবো। পড়তে তো ভালো লাগে কিন্তু মুখস্থ তো থাকে না, এইটা একটা ইউনিভার্সাল প্রবলেম আমি বলবো। তো এখন আমরা সেকেন্ড ব্যাপারটাতে আসি, কিভাবে গুছাবো এবং মুখস্থ করবো। গুছানোর ব্যাপারে আমি যেটা বলতে চাই, যখন কোনো একটা টপিক পড়বা তখন
হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার, হু, এই সব WH কোয়েশ্চেনের অ্যান্সার নিজে করবে অ্যান্ড অ্যান্সার দিবা। ধরো কোনো একটা ফাংশন হইলো, এটা কিভাবে হইলো, কেন হইলো, কখন হবে, কাদের হবে, এই সব কেনর উত্তর যদি খুঁজো তাহলে তোমার কনসেপ্ট খুব ভালো মতো ক্লিয়ার হবে। এটা তো গেল গুছানোর প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, যখন একটা টপিক পড়বা, ওটা গাইড থেকে হোক, মেইন বুক থেকে হোক, স্যার ম্যামদের লেকচার থেকে হোক, বা ইউটিউব থেকে হোক, নিজের মতো করে একটা নোট করো। সবসময় সাদা কাগজে লাল নীল রং ইউজ করে একদম ডিটেলস রং নোট করতে হবে এমন না, যে যার মতো করে নোট করো। কেউ যদি চাও ওভাবে সুন্দর করে নোট করতে পারো, অথবা কেউ যদি চাও যে গাইডের পাশে তুমি চিরকুটের মতো লিখে রাখবা যে এই আজকে এটা পড়লাম, এটা নার্ভ সাপ্লাই, এটা ব্লাড সাপ্লাই, এটা এরকম ছোট ছোট টপিকগুলো তুমি লাংসের পাশে লিখে রাখলা, ওভাবেও হয়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার নিজের একটা নোট থাকা। যদি তুমি যেই আইটেম দিচ্ছ ওই আইটেমে অ্যানাটমি একটা বুকের মধ্যে নিজের মতো করে যা যা তোমার ইনফরমেশন দরকার মনে হয়েছে, বা কোনো একটা কঠিন ব্যাপার তুমি তোমার মতো করে সহজভাবে বাংলায় বা ইংলিশে লিখে নিলা, একসাথে সব নার্ভ সাপ্লাই ব্লাড সাপ্লাই লিখে নিলা, লাইনিং লিখে নিলা, তখন যেটা হবে তোমার নিজের নোটটা তোমার পরীক্ষার আগের দিন অনেক কাজে দেবে। অ্যান্ড কীভাবে মুখস্থ করবো সেটা হচ্ছে অবশ্যই পড়াটা টপিকটা বুঝে বারবার পড়তে হবে। বারবার পড়ার কোনো বিকল্প নেই, এখানে কোনো শর্টকাট নেই। কিন্তু আমাদের যেটা হয়, আমরা যখন বইয়ের সামনে নিজেকে নিজে পড়া দিই, অথবা তখন সামনে যেহেতু বই থাকে তখন মনে হয় হ্যাঁ টপিকটা আমার পড়া হয়ে গেছে। বাট যখন স্যার ম্যামদের সামনে যাই সেখানে হয় আসল সমস্যা, কিচ্ছু মনে নেই। এই সমস্যা দূর করার জন্য আমার কাছে যেটা বেস্ট সমাধান মনে হয়েছে সেটা হচ্ছে বই থেকে দূরে গিয়ে নিজেকে নিজের প্রশ্নের উত্তরগুলো দাও। ধরো তুমি আজকে স্টোমাক নিয়ে পড়লা, স্টোমাক নিয়ে তুমি আজকে কি পড়ছো, কি জানছো, ওইটা তুমি বই থেকে বইটা অফ করো, বই থেকে দূরে যাও, অ্যান্ড নিজেকে নিজে অ্যান্সার দাও। তারপর তুমি আয়নার সামনে নিজেকে নিজে ডেমো দাও, আজকে তুমি ওই টপিক নিয়ে কি পড়লা। বই থেকে দূরে গেলে যে ব্যাপারটা হয়, খুব কনফিডেন্স আসে যে না আমি জিনিসগুলো পারবো, এবং বারবার ডেমো দিলে বা কাউকে বুঝিয়ে দিলে এই ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে নিজের মধ্যে ক্রিয়েট হবে অ্যান্ড নিজের আত্মবিশ্বাসও বাড়বে। তো অবশ্যই বই থেকে দূরে গিয়ে নিজেকে নিজে উত্তর দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আসি আমাদের থার্ড বিষয়, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা সকাল থেকে 12টা-1টা পর্যন্ত ক্লাস করি, কোনো সময় 2টা পর্যন্ত ক্লাস হয়। এরপর ভিসারা দেখা, ক্যাডওভার দেখা, হোস্টেলে থাকা, সব মিলিয়ে যেটা হয় পড়ার জন্য সময় নেই। অ্যান্ড এখন তো লকডাউন চলতেছে, তো লকডাউনে যেটা হয় আমরা খুব বেশি সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করতে থাকি, এবং আমাদের পড়ার যে আইডিয়াল টাইমটা ওইটা থাকছে না। তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যাতে আমরা ঠিকমতো ফলো করতে পারি, ঠিকমতো বিনোদন সামগ্রী যেসব আছে, সোশ্যাল মিডিয়া হোক বা কারোর ক্ষেত্রে ঘুমানো হোক, কারোর ক্ষেত্রে টিভি দেখা হোক, এসবও করতে পারি। অ্যান্ড অলসো আমরা আমাদের পড়ালেখা ঠিক রাখতে পারি। টাইম ম্যানেজমেন্টের জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে আমরা পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করতে পারি। এখন পোমোডোরো টেকনিকটা কি, সেটা হচ্ছে পড়তে বসলাম, আমি 20 মিনিট সেট করব, 20 মিনিট আমি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু ফুল ফোকাস আমার পড়াশোনায় দিব। অ্যান্ড 20 মিনিট যখন আমি ফোকাস নিয়ে পড়বো, এরপর 5 মিনিট আমি একটু ব্রেক নিব। ওই 5 মিনিট আমি জাস্ট একটু চোখ বন্ধ করে বসে থাকলাম, অথবা আমি একটু দেখলাম যে আচ্ছা ঠিক আছে নিউ আপডেট কি আসছে সোশ্যাল মিডিয়াতে, অথবা আমি একটু চোখ বন্ধ করে হালকা ন্যাপ নিলাম, অথবা আমার ফ্রেন্ডের সাথে গল্প করলাম, ওই 5 মিনিট আমি টয়লেটে গেলাম, যে কোনো কিছু করো, বাট দ্য টাইম ইজ অনলি 5 মিনিট। 5 মিনিটের বেশি যদি সোশ্যাল মিডিয়াতে একটা ওয়ার্ডের মিনিং দেখার জন্য ঢুকার পর 5 মিনিটের জায়গায় 50 মিনিট কাটানো, ওইটা করা যাবে না। 5 মিনিট ব্রেক নিলে কি হবে, আচ্ছা ঠিক আছে ব্রেনটা আবার রিল্যাক্স হবে, এরপর তুমি আবার 20 মিনিট পড়ো। এভাবে করতে করতে যখন তোমার 20 মিনিট করে 1 ঘন্টা টোটাল পড়ার টাইম হয়ে যাবে, তখন তুমি একটু লম্বা ব্রেক নাও, এবার একটা 20 মিনিটের ব্রেক নাও। তো যখন 20 মিনিট করে তোমার 1 ঘন্টা হয়ে যাবে, তার মানে তোমার পোমোডোরো সাইকেল কমপ্লিট হয়েছে। তো এভাবে করলে কি হয়, ব্রেন একটা সিম্পটম রিল্যাক্সও পাচ্ছে, আবার ওই 20 মিনিট একদম টোটাল আইডিয়াল ওই 20 মিনিটে তুমি পড়ছো, বারবার ওই 20 মিনিটে তুমি ফোন ঘাটছো না। তো এইভাবে করে আমরা চাইলে পড়তে পারি, অথবা আমরা একটা টার্গেট সেট করে আমার আজকে 22 তারিখের মধ্যে এই সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে, একটা জায়গায় নোট করে রাখো যে তুমি আসলে এই তারিখের মধ্যে নিজের কাছ থেকে কি চাচ্ছ, অ্যান্ড তুমি তোমার প্রোগ্রেসটা খেয়াল করো যে তুমি আসলে এই কাজগুলো করতে পেরেছো নাকি। এভাবে করে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি। তো অ্যানাটমির ক্ষেত্রে ফ্রেশারদের জন্য যে কথাগুলো আমি বলতে চাই সেটা হচ্ছে বুঝে পড়ার জন্য 3D ছবি দেখো, তারপর ভিসারা দেখো, দেন তুমি ক্লাস করে টপিকটা বুঝো, প্রত্যেকটা কেনর অ্যান্সার খুঁজো, বেশি করে ফিগার রাখো। অ্যানাটমির ফিগার রাখার কোনো বিকল্প নেই, তুমি যখন ফিগার দেখে পড়বা তখন জিনিসটা তোমার কাছে অনেক বেশি ক্লিয়ার হবে, অ্যান্ড বেশি করে ফিগার আঁকো।
নিজের মতো করে একটা নোট করো, যাতে তোমার কাছে টপিকগুলো খুব সোজা মনে হয়। অ্যান্ড একটা টপিক পড়ার পর অবশ্যই কাউকে পড়া বুঝিয়ে দাও, অথবা তুমি ডেমো দাও, অথবা কেউ যদি না থাকে নিজেকে নিজে পড়াটা দাও। অ্যান্ড সব কিছু বুঝে ফেলার পর বই থেকে দূরে গিয়ে যদি উত্তর দিতে পারো সব কিছু, তার মানে তোমার পড়া আসলেই কমপ্লিট হয়েছে। তো এইভাবে ফ্রেশাররা চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যানাটমিটা গুছিয়ে আনতে পারে। সবচেয়ে বড় কথা, ফার্স্ট ইয়ারে যে সময়টা থাকে, অ্যানাটমি হোক, বায়োকেমিস্ট্রি হোক বা ফিজিওলজি হোক, বুঝে পড়ার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার জন্য। সেকেন্ড ইয়ারে এসে বা এখন যারা ফার্স্ট প্রপ দিবে, ওদের এতটা সময় নেই। তো প্রথম থেকে যত বেশি জানতে পারবা, যত বেশি নলেজ গেদার করতে পারবা, যত বেশি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা, তত বেশি লাভ। তো আশা করি ফ্রেশারদের জন্য এই সব কথা কাজে আসবে। অ্যান্ড এখন আমরা কথা বলবো ফার্স্ট প্রপ এক্সামিনেটের জন্য। আসসালামু আলাইকুম। তোমাদের অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া আসলে আমাদের 1 মাস পরে পরীক্ষা বা 2 মাস পরে পরীক্ষা বা পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে বা দিবে, তো এই সময় আমি আসলে কিভাবে পড়বো। আমি তোমাদেরকে অ্যানাটমি যাদের সামনে পরীক্ষা তাদের সম্পর্কে খুব শর্টে বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা এখন খুব বেশি ডিপে পড়বা না। তো এখন তোমার প্রস্তুতিটা হবে গোছানো। তুমি তোমার রিটেনটাকে গোছায় ফেলো, সবার আগে রিটেনটাকে তুমি গোছায় ফেলো। তুমি দেখবা যে অ্যানাটমিতে 80 to 90% কোশ্চেন, কোনো ক্ষেত্রে 95% কোশ্চেন হচ্ছে রিপিট হয়। যেমন আমি তোমাকে প্রত্যেকটা কার্ড থেকে তোমরা জানো যে মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখে ফেলো সবাই, যে গ্রুপ এ তে কি থাকে, গ্রুপ বি তে কি থাকে। দেখবা যে রিটেনের 8-9টা কোশ্চেন তুমি যদি, বা 10-12টা কোশ্চেন, 90% তোমার পড়া শেষ রিটেনের প্রিপারেশন। আর যদি 15টা কোশ্চেন পড়ো, তোমার 98% তোমার বোর্ডের কোশ্চেন পড়া শেষ, এবং তোমার কমন পড়ার সম্ভাবনাও অনেক বেশি। হ্যাঁ, দেখা গেছে যে 1-2টা কোশ্চেন হাইয়েস্ট তোমার হচ্ছে নতুন আসে। তো রিটেনের প্রস্তুতিটা তুমি সবার আগে এখন নিবা। সবার আগে প্রস্তুতি হচ্ছে রিটেন। তুমি যে প্রশ্ন, যেমন তোমার, আমি তোমাকে যদি উদাহরণ দিয়ে বলি, যেমন তোমার 1 বছর ব্রাকিয়াল প্লেক্সাস আসলে আরেক বছর হচ্ছে ড্রামাটোম আসে, যেইটা আসে তুমি এই প্রশ্নগুলো যেগুলো কমনলি আসে সেগুলো গুছায় ফেলো, খাতার মধ্যে নোট করে ফেলো, তোমার গাইডের মধ্যেই কতটুকু তুমি লিখবা, বাউন্ডারি কন্টেন্ট বা যেগুলো যতটুকু আছে সেগুলো তুমি গুছায় ফেললে রিটেনের কোশ্চেন। এটা হচ্ছে মেইন পড়া। তারপর হচ্ছে ভাইবার। তো ভাইবার ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাইবার ভিসেরা ওরিয়েন্টেড এবং বোনস ওরিয়েন্টেড পড়া পড়তে হবে। যেমন অনেকেই আমি দেখছি যে অনেক ভালো পারে, কিন্তু সে আসলে জানে না যে আসলে তার কতটুকু পড়তে হবে। দেখা গেছে সে অনেক ডিপের জানে, কিন্তু সহজ একটা কোশ্চেন সে ভুল করতেছে। তো কাজে এটা করা যাবে না। তোমার কলেজে যে বোনস গুলো আছে, যে ভিসেরা গুলো আছে, তুমি যেটা জানো সেই বোনস গুলা তুমি পড়বা, সেই ভিসেরা গুলা তুমি পড়বা। তো কাজে সেই ভিসেরা গুলো তুমি নিজে নিজে হাত দিয়ে ধরবা। এখন তো কলেজ খুলে গেছে, তোমরা যাচ্ছ আসছো, তো সেইগুলা আরেকজনকে ডেমো দিবা। যদি কাউকে না পাও, তুমি নিজে নিজেই বলো, আয়নার সামনে দাঁড়ায় নিজে নিজেই বলো। তখন তোমার কি হবে, তোমার ফ্লুয়েন্সিটা বাড়বে, তোমার স্কিলটা বাড়বে। তো তুমি এই কাজটা সবসময় করবা। আর অস্পিতে কি করতে হবে, আমি মনে করি যারা ভালো মার্কস পেতে চাও, তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অস্পিতে ভালো করা। তো অস্পিতে তুমি যদি অনেক ভালো মার্কস দাও, এবং এটার জন্য সবচেয়ে বেশি কাজ দেয় সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি অনেক বেশি প্র্যাকটিস করবে। যেমন তুমি যদি একটা জিনিস মুখস্থ থাকে, হ্যাঁ, যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পেকচুয়ালিস মেজরের নার্ভ সাপ্লাই কি, তুমি যে মিডিয়াল ল্যাটারাল পেকচুয়াল নার্ভ, এটা যদি না মনে না থাকে, তুমি বলতে পারবে না যে এটা কি করে আসলে। তুমি একটা না একটা জিনিস তোমার স্কিপ হয়ে যাবে। তো কাজেই এটা কিন্তু তোমার প্র্যাকটিসের বিষয়। তুমি যত বেশি প্র্যাকটিস, তুমি যদি ক্লাভিকল ধরেই তুমি যাতে চিনতে পারো এটা রাইট না লেফট, তো এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয়। এবং এটা অস্পিতে ভালো মার্কস তুলতে পারলে কিন্তু তুমি অনেক ভালো করো। রেডিওলজি, সার্ভিস মার্কিং, এগুলো দেখবা যে ডিউতে যারা আছো তাদের দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক কিছু নির্ধারিত অল্প কয়েকটা 10-12টা পয়েন্ট আছে, ওই সার্ভিস ওই পয়েন্ট গুলো আসবে। এক্সরে, তোমার কলেজে যে এক্সরে গুলো আছে সেগুলো তুমি দেখবা। আর হিস্ট্রোলজি আর এমব্রায়োলজির ক্ষেত্রে সেটা মাথায় রাখতে হবে যে হিস্ট্রোলজি এমব্রায়োলজি তখনই তোমার যাবে যখন তুমি গ্রসটা ভালো পারবা। হিস্ট্রোলজিতে যেটা আমি মনে করি যে জানকুয়েরার ওই যে বেসিক টিস্যু যে কয়েকটা চ্যাপ্টার আছে, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু, মাসেল টিস্যু, এইগুলো সম্পর্কে এই যে অল্প কিছু আর শুরুতে কিছু চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো যদি পড়ে ফেলতে পারো তাহলে ভালো। হ্যাঁ, আর যদি না পারো তাহলে সেলিম রেজা তো গাইড আছেই আমাদের, তো ওগুলাতে যে রিটেনের কোশ্চেন গুলো আছে ওগুলো পড়লে, আর স্যার ম্যাডামরা যেগুলো বলে সেগুলা পড়লেই হয়েছে। সিস্টেমিক হিস্টোলজিতে রিভিউ ছবি দেখবে বেশি বেশি করে, ছবির পাশে বাম পাশে কিছু লেখা থাকে ওগুলো দেখবা। আর কলেজে যে স্লাইড গুলো আছে শুধু কেবলমাত্র সেই স্লাইড গুলো পড়বা, বাইরে কোনো স্লাইড পড়ার দরকার নাই। যেমন তোমার কলেজে পিটিটারি গ্ল্যান্ড নাই, তো তোমার পিটিটারি গ্ল্যান্ড পড়ার দরকার নাই। তোমার দেখবে যে সব মিলায় 40টার মতো স্লাইড হয়, অ্যাবডোমেন একটু বেশি থাকে, তখন 30-35টা, আর এর মধ্যে বেশি থাকে হচ্ছে 20টা। তো 20টা স্লাইড তুমি যদি পড়ো হিস্টোলজির ছবি দেখে, এবং ছবিতে কি ডিসক্রিপশন, কারণ তোমাদের লাকি স্লাইড, রানিং স্লাইডে পয়েন্ট 3টা মুখস্থ থাকতে হয়, লাকি স্লাইডে কিন্তু সবই লেখা লাগে। তো কাজে ওইটা তোমার পড়তে হবে। তো 20টা স্লাইডে তোমার সবই জানতে হবে।
ওকে। আর হচ্ছে সিস্টেমিক ওইগুলাতে লেয়ারগুলা সেরোসা কাকে বলে, মিকোসা কাকে বলে, এগুলা কলেজে শুনলে একটু একটু করে হয়ে যাবে। বেসিক টিস্যু 4টা ওইটা পড়লে মোটামুটি তোমার হিস্টোলজি ক্লিয়ার হয়ে যাবে। আর এমব্রায়োলজি যেটা হচ্ছে প্রথম ল্যাংমেনে 3-4টা চ্যাপ্টার, ওগুলা তুমি একটু ভালো করে পড়বা। যেমন থার্ড উইকের আগ পর্যন্ত, ফার্স্ট উইকে কি হয়, ফার্টিলাইজেশন কি, এবং এই সংজ্ঞাগুলোও কিন্তু যেমন অনেকে ওভিলেশনের সংজ্ঞাতে বলে যে রাপচার সেকেন্ডারি ওসাইট না বলে সে মানে ডিরেক্ট ওভাম বলে, তো সেক্ষেত্রে কিন্তু ওভিলেশনের সংজ্ঞাটা হবে না। এই কারণেই লেকচার শুনতে হবে, স্যার ম্যাডামরা যেটা বলে হাইলাইট করে, যে ভুলটা কমনলি করে, তো সেগুলো কিন্তু লেকচারে বলা হয়, তো সেগুলো ফলো করতে হবে। আর এমব্রায়োলজি আমি মনে করি যে ডিপে পড়ার এখন কোনো সময় নেই, দরকারও নাই। তো তুমি যে কোনো একটা এমব্রায়োলজি, যেমন স্টোমাক অথবা তুমি কি বলবা যে গাটের পুরাটাই কিন্তু সেম, তুমি কি বলবা যে লাইনিং এপিথেলিয়াম এন্ড গ্ল্যান্ড ডিরাইভড ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট, আর বাকি লেয়ারগুলো স্প্লাঙ্কোব্রিক লেয়ার অফ ল্যাটারাল মেসোডার্ম, এভাবে কিন্তু তুমি মনে রাখবা। তো কাজেই তোমার বলতে হবে না যে ফুজিফর্ম ডায়ালেশন অফ 4th উইকে একটা হয়, যে ভালো পারবে সেগুলো পড়বা, কিন্তু তোমার যতটুকু দরকার তোমার অর্গান পিমোডিয়াম এটা কই থেকে আসে, এন্ডোর কোন গাট দেখি কোন জার্ম লেয়ার, এবং এই অর্গান পিমোডিয়ামটার নাম কি, তোমার আপাতত এইটুকু পড়লেই তোমার এমব্রায়োলজি হয়ে যাচ্ছে। আর ফার্স্ট উইক সেকেন্ড ওগুলো তো মাপ নাই, ওইটা তো একটা গ্রুপ পেপার 1 এর গ্রুপে, এটা কিন্তু গতবার অনেক কোশ্চেন হার্ড হয়েছে, তো কাজে এইটা তো একটু ভালো প্রিপারেশন নিবা, কারণ টিস্যু প্রপারের ক্লাস এগুলো হিস্টোলজিতে হয়ে যাবে। তো কাজে এইভাবে তুমি প্রস্তুতিটা না অনেক গোছালো হবে, খুব বেশি ডিপে যাওয়ার দরকার নাই। বারে বারে ভিসেরা দেখবা, বোনস দেখবা, বোনসের অ্যাটাচমেন্ট খুব বেশি সব অ্যাটাচমেন্ট দরকার নাই, যেগুলো কমন বড় বড় মাসেল অ্যাটাচমেন্ট। লিম্বের ক্ষেত্রেও সেম, লিম্ব কিন্তু ভিসেরাতে থাকে না, সেটা কিন্তু ডিসেকশনের পার্ট, তো সেক্ষেত্রে তুমি বড় বড় মাসেল কম্পার্টমেন্টে কি কি আছে যেগুলো দেখা যায় সেগুলো তুমি পড়বা। কাজে এইভাবে প্রস্তুতিটা নাও, আর রিটেনটাকে গোছায় ফেলো, এটাই হচ্ছে মেইন প্রস্তুতি। রিটেনের প্রস্তুতিটা খুব ভালো করে নাও, বারে বারে ভাইবাটা দেওয়ার মানে নিজে নিজে বলো, মানুষকে বলো, তাহলে দেখবা খুব ভালো প্রিপারেশন হবে। আর শেষ কথা হচ্ছে, জানার কোনো শেষ নাই, অ্যানাটমি সারা জীবন লাগবে, তো কাজেই তুমি যত বেশি জানবা তত বেশি ভালো। এটা তোমার সার্জারিতে তুমি, আমি মনে করি যে মেডিকেল সায়েন্স দাঁড়াই আছে হচ্ছে অ্যানাটমির উপর, তোমার বডি নর্মাল স্ট্রাকচার গুলো কোথায় কি পজিশনে কিভাবে থাকে, ফাংশন কি, এগুলোই তো অ্যানাটমি না। তো সার্জারিতে যারা জানতেছে সবারই লাগবে, তো যে কোনো সাবজেক্টে তুমি যাও অ্যানাটমি তোমার লাগবে। যদি পারো গ্রসলি দেখবা, ছবি দেখবা, বেশি বেশি অনেক ছবি দেখবে, ইউটিউবে টিউটোরিয়াল দেখবা, তাহলে দেখবে যে অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেগুলো তোমার কলেজে বোনস ভিসার আছে এগুলো তুমি আগে পড়ো, তারপরে তুমি পারলে তুমি এক্সট্রা তুমি পড়লা, ঠিক আছে। রিটেন কোশ্চেনটা গোছায় ফেলো, আউসপি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ অনেক ভালো হবে। থ্যাংক ইউ সবাইকে। তো ভিডিওর লাস্টে আমার কাছে মনে হয়েছে যারা খুব ভালো রেজাল্ট করেছে, অথবা আমাদের আরেকজন ইউটিউবার আপু নুরজাহান তানিয়া আপু, এরকম কিছু মানুষের উপদেশ বা সাজেশন অ্যাড করে দিলে ভালো হবে। তো তোমরা যদি চাও কেউ পজ করে তাদের সাজেশনগুলো একটু পড়ে নিতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে কমেন্টে জানাতে ভুলবে না, লাইক দিতে ভুলবে না, অ্যান্ড সাবস্ক্রাইব করে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।